আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের আরো একটি ক্লাস আমি আজ উপস্থাপন করব। এটি সম্পূর্ণ নতুন একটি কবিতা আলোচনা আজকে করব। কবিতার যে রিডিং রয়েছে সেটা পড়বো, অর্থাৎ কবিতার আবৃত্তিটা কেমন হয় সেটা পড়বো, শব্দ অর্থগুলো জানবো। তো চলো দেখি আজকে তোমাদের জন্য কি কবিতা নিয়ে আমি আমার ক্লাসকে সাজিয়েছি। আজকের এই কবিতাটি, যার শিরোনাম হলো তোমরা যেখানে স্বাদ, জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ মূলত প্রকৃতির কবি। তার লেখায় প্রকৃতিকে যে নিবিড়ভাবে তিনি তুলে ধরেছেন, এবং তার প্রায় সকল লেখনীতেই প্রকৃতিকে আমরা খুঁজে পাই। এই বিষয়টা সব কবিদের লেখার মধ্যে নেই, যেটা স্পেশালি রয়েছে জীবনানন্দ দাশের। তো আমরা আজকে যে কবিতাটা পড়তে যাচ্ছি, এই কবিতাটিও ঠিক একইভাবে যে দেশপ্রেম বা দেশের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসাটা এখানে বিকশিত হয়েছে। এই কবিতাটি নেওয়া হয়েছে রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে। জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি সংকলিত হয়েছে। তার যে ক্ষুদ্র পরিসরে জীবনালেখ্য এখানে রয়েছে, সেটা তোমরা তোমাদের সময় মতো একটু পড়ে নেবে। চলো আমরা দেখি এই কবিতাটি আমরা কিভাবে আবৃত্তি করতে পারি। তোমরা যেখানে স্বাদ, জীবনানন্দ দাশ। এখানে বলেছে, তোমরা যেখানে স্বাদ চলে যাও, আমি এই বাংলার পাড়ে রয়ে যাব, দেখিব কাঁঠাল পাতা ঝরিতেছে ভোরের বাতাসে। দেখিব খয়েরি ডানা শালিকের সন্ধ্যায় হিম হয়ে আসে, ধবল রোমের নিচে তাহার হলুদ ঠ্যাং ঘাসে অন্ধকারে নেচে চলে একবার দুইবার, তারপর হঠাৎ তাহারে বনের হিজল গাছ ডাক দিয়ে নিয়ে যায় হৃদয়ের পাশে। দেখিব মেলি হাত সকরুণ সাদা শাঁখা ধূসর বাতাসে, শঙ্খের মতো কাঁদে সন্ধ্যায় দাঁড়ালো সে পুকুরের ধারে। খইরঙা হাঁসটিরে নিয়ে যাবে যেন কোনো কাহিনীর দেশে, পরন কথার গন্ধ লেগে আছে যেন তার নরম শরীরে। কলমি দামের থেকে জন্মেছে সে যেন এই পুকুরের নীরে, নীরবে পাদ হয়ে জলে একবার, তারপর দূরে নিরুদ্দেশে চলে যায় কুয়াশায়। তবু জানি কোনোদিন পৃথিবীর ফিরে হারাবো না তারে আমি, সেজে আছে আমার এ বাংলার তীরে। খুব চমৎকার একটা কবিতা। এবং রূপসী বাংলায় যে কবিতাগুলো রয়েছে তার প্রতিটি কবিতাই দেশপ্রেম নিয়ে লেখা। কিছু কিছু আছে প্রেমের কবিতা, তবে দেশপ্রেম নিয়েই অধিকাংশ কবিতা তার লেখা। বিশেষ করে এই যে রূপসী বাংলা কাব্যগ্রন্থ তোমাদের সম্ভব হলে তোমরা পড়ে নেবে। তো এখানে দেখো কিছু কিছু শব্দ, এখানে খুব কঠিন কোনো শব্দ ব্যবহার করা হয়নি। যেমন এখানে দেখি, আমি এটা আগে আন্ডারলাইন করে রাখলে ভালো হতো। এখানে দেখো, আমি একটু দেখে যাচ্ছি, কোনো এই যে ধবল রোম, ধবল শব্দের অর্থ হলো সাদা, আর রোম মানে হলো পালক বা কোমল পালক বা লোম যেটা। তারপরে রয়েছে দেখো আরো কোনো কঠিন শব্দ, হিজল গাছ, এটা মাঠে জন্মায় এক ধরনের গাছ। এই গাছের ছায়ে সবাই কৃষকরা বসে বিশ্রাম নেয়, মাঠের ভেতরে প্রায়শই এই গাছগুলো দেখা যায়। তারপরে রয়েছে এখানে ধূসর, ধূসর মানে হলো ছাই রঙের। তারপরে আর কি আছে কঠিন শব্দ, খইরঙা, খইরঙা মানে একদম সাদা, খইয়ের রং যেমন ধবধবে সাদা। তারপরে আর কি আছে, পরন কথা, পরন কথা
এই শব্দটার অর্থ হলো রূপকথা বা পুরনো কাহিনী, কল্পকাহিনী যেটা রূপকথা, সেটাকে কবি এখানে পরম কথা বলেছেন। তারপরে আর কি আছে? কলমি দাম। কলমি দাম মানে হলো কলমির গুচ্ছ। কৃষকরা মাঠে যখন পানি আস্তে, আস্তে নেমে যায় তখন কি করে ওই কলমি গাছগুলো জড়িয়ে, জড়িয়ে এরকম ঢিবি পাকিয়ে কি করে রাখে? এক জায়গায় আ ঢিবি করে রাখে আরকি। এরকম গোল করে মোড়ার মতো পাকিয়ে সেটাকে বলা হয় কলমি দাম। মানে কলমি গাছগুলো আ জড়িয়ে এক জায়গায় যে রাখা হয় সেটা হলো কলমি দাম। তারপরে আর কি আছে? আর কঠিন শব্দ নিরুদ্দেশ তো বোঝোই যে উম আ আ হারিয়ে যাওয়া, নিখোঁজ হয়ে যাওয়া। আ আর কি? আর তেমন কোনো কঠিন শব্দ এর মধ্যে নাই। তো এই ছিল আমাদের এই কবিতাটার আবৃত্তি এবং যে শব্দ অর্থের বিষয়গুলো সেটি নিয়ে আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো তোমরা এটা কয়েকবার পড়বা তাহলে এই কবিতাটার মর্মার্থ আরো সুন্দর করে তুমি বুঝতে পারবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।